ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 13 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছি কোনো মূলধনের 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 410 টাকা এবং সরল সুদ হচ্ছে 400 টাকা হলে সুদের হার কত? এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বিভিন্ন এক্সামে দেয়, ঠিক আছে। এর একটা সুন্দর ফর্মুলা আছে, কিন্তু 2 বছরের ক্ষেত্রে কন্ডিশনটা কিন্তু মনে রাখতে হবে। 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। দেখো তাহলে 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি আর সরল সুদের ফর্মুলাটা কি না, হচ্ছে গিয়ে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বাই হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 200 বাই হচ্ছে গিয়ে 200 প্লাস হচ্ছে গিয়ে আর। ঠিক আছে, জাস্ট এখানে ফর্মুলা বসিয়ে দাও। 3টে আননোন, ঠিক আছে, 2টো দেওয়া আছে, একটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে 410 টাকা, 400 টাকা হচ্ছে গিয়ে 2 বছরের এসআই, 410 টাকা হচ্ছে গিয়ে তোমার 2 বছরের সিআই ইকুয়াল টু 200 বাই হচ্ছে গিয়ে 200 প্লাস আর। ওকে, 200 প্লাস আর। এবার বুঝতেই পারছো, একটু কাটাকাটি করে নাও। 200 এটা হচ্ছে গিয়ে 2 হচ্ছে গিয়ে 400, এই 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 20205। তাহলে বুঝতেই পারছো এটা আর এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে আর এর ভ্যালু পাচ্ছি কত, 5%। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছি দুটি সংখ্যার এলসিএম এবং এইচসিএফ, দুটি সংখ্যার এলসিএম তাদের এইচসিএফ এর 12 গুণ। যদি একটি সংখ্যা 15 হয়, এইচসিএফ এবং এলসিএম এর যোগফল 65 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত? আচ্ছা, প্রথমে দেখো এইচসিএফ হচ্ছে গিয়ে এইচসিএফ এর 12 গুণ হচ্ছে গিয়ে এলসিএম। আবার বলেছে দেখো এইচসিএফ আর এলসিএম এর যোগফল হচ্ছে 65। তাহলে এইচসিএফ প্লাস এলসিএমটা আবার বলেছে দেখো এইচসিএফ এর 12 গুণ, তাহলে হচ্ছে গিয়ে 12 ইন্টু এইচসিএফ। ঠিক আছে, এইচসিএফ 12 ইন্টু এইচসিএফ, হ্যাঁ, এই দুটোর যোগফল বলেছে 65, তাই না? বলেছে এইচসিএফ প্লাস এলসিএম ইকুয়াল টু 65। তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাবো, এইচসিএফটা পেয়ে যাবো। এইচসিএফ ইকুয়াল টু কত হবে, দেখো এখানে 12 একে 13, তাহলে 13 5 65, তাহলে এইচসিএফ ইকুয়াল টু কত হবে, 5। ওকে, তাহলে আমরা এইখান থেকে এইচসিএফ পেয়ে গেলাম। এবার সেখান থেকে এলসিএমও অলরেডি পেয়ে যাব। আবার আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু কি হয়, এলসিএম ইন্টু এইচসিএফ, তাই না? ব্যাস, সেখান থেকে অপর নাম্বারটা পেয়ে যাবো। একটা নাম্বার দেওয়া আছে 15, ঠিক আছে, তাহলে সেকেন্ড নাম্বার ইকুয়াল টু কত হবে না, হচ্ছে কি এলসিএম দেখো 12 ইন্টু এইচসিএফ, এইচসিএফ মানে কত, 5 পেয়েছি। এমনি এইচসিএফ একটা আছে, সেটা হচ্ছে গিয়ে 5 বাই হচ্ছে গিয়ে একটা নাম্বার যেটা দেওয়া আছে ফার্স্ট নাম্বার, সেটা 15। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। ওকে, তাহলে 5 3 15, 3 4 12, তাহলে 4 5 20। সেকেন্ড নাম্বারটা কি না 20 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে একটি দেওয়াল ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9টার ঘন্টা বাজতে কত সময় লাগবে তা নির্ণয় করো। জাস্ট 6টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড, 6টা, হ্যাঁ, মানে হচ্ছে কি তুমি 6 - 1 করে দাও, ঠিক আছে, মানে হচ্ছে কি 5। এই 5 ইন্টারভ্যাল মানে 6টার ঘন্টা মানে 5টা ইন্টারভ্যাল, 5টা ইন্টারভ্যাল যেতে সময় লাগে 3 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 9টার ঘন্টা 9 - 1 মানে হচ্ছে কি তোমার 8 ইন্টারভ্যাল যেতে কত সময় লাগবে, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে, 3 ইন্টু 8 বাই হচ্ছে গিয়ে 5 এত সেকেন্ড। তাহলে 8 3 24, 24 বাই হচ্ছে গিয়ে 5, তাহলে 5 4 20 আর হচ্ছে 0.5 40, তাহলে 4.8 সেকেন্ড। 4.8 সেকেন্ড মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এখানে তোমরা ইন্টারভ্যাল বের করবে। 6টার ঘন্টা মানে 6 - 1 5 ইন্টারভ্যাল, 9টার ঘন্টা মানে 9 - 1 মানে 8 ইন্টারভ্যাল, ঠিক আছে। তাহলে 5 ইন্টারভ্যাল যেতে সময় লাগে 3, তাহলে 8 ইন্টারভ্যাল যেতে কত, ব্যাস। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 4। বলেছে 8907 দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তরফল কত হবে? দেখো বৃহত্তম সংখ্যাটা আগে সব থেকে বড়গুলো পরপর বসিয়ে যাই। প্রথমে আসবে কি 9, তারপরে 8 আসবে, তারপরে 7 আসবে, তারপরে 0 হবে। ওকে, এটা হচ্ছে কি সব থেকে বড় সংখ্যা এই 4টে দ্বারা। আর সব থেকে ছোট সংখ্যা কি হবে
না হচ্ছে 0 দিলে দেখো 3 ডিজিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা না, এইখানে কি বলেছে দেখো একটা জিনিস, এত দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, হ্যাঁ 4 অঙ্কের বলেনি কিন্তু। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হলে তাহলে এখানে 0 বসবে, 7 8 এখানে 9। এবার ইউনিট ডিজিটটা কত হবে, 1 হবে, ঠিক আছে। আচ্ছা ইউনিট ডিজিট দুটোতে আছে, আর এইটা থেকে এটা বাদ দিলে অবভিয়াসলি কত হবে, এই প্রথম অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার। আচ্ছা আগের অঙ্কটায় একটা কথা বলে রাখি, যদি এই কোশ্চেনটায় বলা থাকতো যে এত দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তরফল কত, তখন কিন্তু আলাদা হতো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এইটা হতো 9870 হতো, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হতো এইটা 7089। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তখন বিয়োগ করলে যা হতো সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, বলেছে সোম মঙ্গল বুধ একটি কলেজে একটি ক্লাসের ছাত্রদের গড় উপস্থিতি 32 এবং বুধ বৃহস্পতি শুক্র শনি এই 4 দিনের গড় উপস্থিতি হচ্ছে 30, ঠিক আছে। যদি 6 দিনে ছাত্রদের গড় সংখ্যা 26 হয়, তাহলে সংখ্যাটি বুধবার ক্লাসে, আচ্ছা ভাষাটা একটু গন্ডগোল আছে, বুধবার ক্লাসে কতজন ছাত্র উপস্থিত ছিল, ব্যাস 6 জনে হচ্ছে গিয়ে তোমার দেখো প্রথম 3 দিনে এভারেজ 32 জন করে, তাহলে তো 3 দিনে টোটাল কত 3 × 32 প্লাস পরে দেখো 4 দিনে 4 × 30। এইখানে দেখো এখানেও বুধবার আছে এখানেও বুধবার আছে, তাহলে এই দুটোর মধ্যে দুটো বুধবার আছে, সেখান থেকে আমরা 6 দিনের টোটাল বাদ দিয়ে দিই। দেখো 6 দিনের এভাবে 26 বলেছে, তাহলে 6 × 26, ব্যাস এইটা যদি বাদ দিয়ে দিই, দেখো একবার বুধবার বাদ, একটা বুধবার বাদ চলে যাবে, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে গিয়ে বুধবারের ছাত্র, মানে আর একটা বুধবার পড়ে থাকবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা এইখান থেকে কিছু কমন যায় কিনা, নাহলে গুণ করে নাও, ঠিক আছে। নাহলে 3 কমন নিয়ে নিতে পারো, সবগুলো থেকে 3 কমন চলে যাবে দেখো, ঠিক আছে। তাহলে এইটা হবে 32 আর এইটা হচ্ছে গিয়ে তোমার 40 আর 32 হচ্ছে গিয়ে তোমার কত 72 থেকে এখানে 3 কমন চলে গেছে, 2 পড়েছে, 26 2 52, তাহলে হচ্ছে গিয়ে 72 মাইনাস 52 মানে 20, 3 × 20, 20 3 60, ঠিক আছে। 60 মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। আরও একটা জিনিস এতটুকু করার দরকারও পড়তো না, কারণ কি দেখো সব পুরোটাই হচ্ছে গিয়ে 3 কমন যেত, ঠিক আছে। 3 × সামথিং হতে অ্যান্সার, একমাত্র দেখো অপশান সিতে তোমার 3 × সামথিং ছিল, আর কোনোটা 3 দ্বারা ডিভিজিবল না, সেটাই হতো অ্যান্সার, ঠিক আছে। এইগুলো একটু মাথা খাটাতে হবে, ঠিক আছে। মাথা খাটালে দেখবে তোমার 5 সেকেন্ডও যদি বাঁচে তাহলে বিশাল ব্যাপার, এইটুকু মনে রাখবে, ঠিক আছে। 6 বলেছে 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 512 মানে আমরা জানি কি 8 কিউব, 8 × 8 × 8, ঠিক আছে। আচ্ছা এর দেখো একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা, অনেকে কি করে আসবে বলো তো, 3টে 8 আছে তাহলে 2টো আছে আর একটা 8 দিয়ে গুণ করে দিলে, কিন্তু না, ভুল কিন্তু ব্যাপারটা, ঠিক আছে। কারণ কি এই যে দেখো এই যে 508, এই যে বাকি 8টা পড়ে থাকছে না, এর মধ্যে 4 × 2 আছে, 4 তো অলরেডি পূর্ণবর্গ সংখ্যা, সেই জন্য এর সঙ্গে আর একটা 2 গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে কিন্তু, তাহলে অপশান এ হবে এখানে অ্যান্সার, ঠিক আছে। আদারওয়াইজ তুমি কিভাবে করতে পারো, যদি এইখানে কনফিউজ হয়ে যাও তাহলে কি করবে, জাস্ট যে নাম্বার দেওয়া থাকবে, আমি ধরো 512 দেওয়া নেই, অন্য কিছু একটা নাম্বার দেওয়া আছে, তুমি 512 8-এর কিউব জানো বলে এইভাবে করতে যাচ্ছিলে, দরকার নেই। ধরো তুমি জানো, ধরো আমার 512 দেওয়া আছে, কি করবে, জাস্ট ফ্যাক্টর করো, ঠিক আছে। স্কোয়ার নাম্বার দিয়ে ফ্যাক্টর করতে পারো, সব থেকে ভালো হবে। দেখো যদি আমরা 4-এ কাটি, 4 1-এ 4, 4 2-এ 8, 4 8-এ 32, আবার 4-এ কাটো, আমরা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা করতে হবে বলেছি, তাহলে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ফ্যাক্টর করার চেষ্টা করব, ঠিক আছে। 4 3-এ 12, 4 2-এ 8, আবার যাবে 4-এ, 4 8-এ 32, আবার দিয়ে 4 দাও, 4 2 8, দেখো তাহলে তোমার এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, শুধু এই দুইটার মানে জোড় থাকতে হবে, হ্যাঁ, মানে পূর্ণবর্গ সংখ্যার মাল্টিপল হিসাবে থাকতে হবে, বা এইগুলোকে তুমি ছোট ছোট করে ভাঙতে পারো, 2 2 2 2 করে ভাঙলে অনেকগুলো 2 হবে, ঠিক আছে। এইগুলো যেহেতু অলরেডি পূর্ণবর্গ সংখ্যা, শুধু 2 থাকছে, এটা সিঙ্গেল,
তাহলে এর সঙ্গে আরও একটা যদি 2 গুণ করে দিই তাহলে এইটা আবার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার অপশান এ হবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে কোনো সংখ্যার বর্গ থেকে 78 স্কোয়ার বিয়োগ করলে বিয়োগফল হয় এত, সংখ্যাটি কত? দেখো তোমাকে অঙ্কটা কোনো করার দরকার নেই, জাস্ট অপশান টেস্ট করো। তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে, ধরো এক্স স্কোয়ার কোনো সংখ্যার বর্গ বলেছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 78 স্কোয়ার ইকুয়াল টু তোমার হবে কত? 6460। ওকে, এবার তুমি অপশান টেস্ট করো। প্রথম অপশানে ধরো 109 আছে, ঠিক আছে। তুমি যদি এখানে 109 নাও, 109 নাও, 9 স্কোয়ার কত? 9 9 81, আর এখানে 28 64, মানে এর ইউনিট ডিজিট 1 হবে আর এর ইউনিট ডিজিট 28 64 4। দেখো 1 থেকে 4 ইকুয়াল টু তোমার তো মানে 11 থেকে 4, হ্যাঁ কত হবে? 11 থেকে 7 4 11, মানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি 7 হবে তার ডিজিট, কিন্তু এখানে তো 0 আছে, 0 দরকার, তাহলে অপশান এ হবে না। পরেরটা দেখো 3, ঠিক আছে, 3 স্কোয়ার মানে 9, 9 মাইনাস 4, 9 মাইনাস 4 করলে তো সে নট ইকুয়াল টু 0, তোমার তো 0 দরকার অ্যাকচুয়ালি ইউনিট ডিজিটটা, এখানে এটাও 0 হবে না। তারপরে দেখো এটা 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 4, হ্যাঁ এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইটা যে 5 স্কোয়ার ছিল, 5 স্কোয়ার মানে 25, মানে 5 মাইনাস 4, সেখানেও দেখো নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে একমাত্র এই ক্ষেত্রে অপশান সিটা হচ্ছে কি অ্যান্সার হবে, ঠিক আছে। না হলে তোমাকে কি করতে হবে? এই 78 স্কোয়ার বের করতে হবে, করে এর সঙ্গে যোগ করতে হবে, করে তাকে বর্গমূল করতে হবে, অনেক টাইম চলে যাবে, ঠিক আছে। ওই জন্য লজিক্যাল হও, তাহলে দেখবে অনেক কম টাইম যাবে, ঠিক আছে। ওই জন্য আমার ক্লাসগুলো রেগুলার করবে, দেখবে অনেক লজিক দিয়ে আমি অঙ্কগুলো অনেক ইজি ওয়েতে সলভ করাই, সেই জন্য ক্লাসগুলো ফুল রেগুলার দেখার চেষ্টা করো, ঠিক আছে। হ্যাঁ, অনেকে কি করো 2-4টা কোশ্চেন দেখে হ্যাঁ ছেড়ে দাও, মানে লিখে দাও, মানে সেভ করে রেখে দাও, সেভ ফর ওয়াচ মানে নেক্সট, মানে পরে সেভ ফর লেটার এরকম অপশান আছে, সেগুলোতে সেভ করে রেখে দাও, বা কেউ ডাউনলোড করে রেখে দাও। এইরকম করবে না, যে কাজটা করবে তখনই করো, ঠিক আছে। কাল করব বলে রেখে দিলে কোনো কাজ আর হবে না, ঠিক আছে। ওই জন্য বলবো ভিডিওটা যখনই দেখবে, যেহেতু তুমি সিরিয়াস ক্যান্ডিডেট প্রিপারেশান নিচ্ছ, আমি বলবো যে কোনো ভিডিও আমার দেখো বা অন্য কোনো যে কোনো স্যারের ভিডিও দেখো না কেন, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। তাহলে দেখবে অনেক কিছু শিখতে পারবে। ওকে, হয়তো তোমার জানা, কিন্তু দেখবে অন্য ওয়েতে একটা করছে, দেখবে অনেক ইজি ওয়েতে হয়ে যাচ্ছে, অনেক কম সময় লাগছে, ঠিক আছে। এইসব প্র্যাকটিস সিরিজ দেখার মেন উদ্দেশ্য হচ্ছে এইগুলো। ওকে, চলো আর বেশি কথা বলবো না। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। বলেছে কোনো সংখ্যার 1/3 সঙ্গে 1/8 গুণফল এত, ঠিক আছে। তাহলে ধরে নাও সংখ্যাটা ধরো এক্স, তাহলে 1/3 মানে x/3, আর হচ্ছে 1/8 মানে x/8, ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত বলেছে? 864। ব্যাস, তাহলে আমাদের সংখ্যাটা কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 864 ইন্টু হচ্ছে গিয়ে 3 ইন্টু হচ্ছে 8, ঠিক আছে। এবার এইটাকে আমরা একটু ফ্যাক্টর করে নিই, ঠিক আছে। ফ্যাক্টর করে নিই, দেখো 864, ঠিক আছে। আমরা ধরো 16তে একবার বড় বড় করে করি, 16 5 80, আর 16 2 32, 16 3 48, 16 4 64, 4 64। আবার দেখো 9 9 6 54, এখানে হচ্ছে গিয়ে 2 3 6। ওকে, তাহলে এইটা মানে আমরা কি লিখতে পারি? 16 ইন্টু 9 ইন্টু, দেখো এইখানে একটা 2 আছে, ঠিক আছে, আর এই 8 থেকে একটা 2 নিয়ে নাও, বা এটা লিখে দাও 2 ইন্টু 3, এতটা হলো তোমার এই 864 ইন্টু 3 আছে, ইন্টু 8কে আমরা 4 ইন্টু 2 করে নিলাম। ওকে, এবার এইটাকে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু এর পূর্ণবর্গ মানে স্কোয়ার রুট হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 16-র জন্য একটা 4 আসবে, 9-এর জন্য একটা 3 আসবে, এই 2 আর এই 2, দুটো 2 থেকে একটা 2 আসবে, এই 3 এই 3, এই দুটো 3 থেকে একটা 3 আসবে, তারপরে এইখানে 4, এই 4 থেকে তোমার একটা 2 আসবে। ব্যাস, এটাকে গুণ করে যা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। 4 3 12, আর এখানেও দেখো 3 2 2, মানে এখানেও 12 12 12 144 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সরি 144 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। বলেছে প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত, ঠিক আছে। সবসময় মনে রাখবে মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ, ঠিক আছে। প্রথম 48টি জোড় সংখ্যা মানে কি বলতো?
প্রথম 48টি জোড় সংখ্যা মানে হচ্ছে গিয়ে তোমার এরকম 2, তারপরে 4, হ্যাঁ, তাহলে টোটাল লাস্ট নাম্বারটা কত হবে 96, ঠিক আছে। এদের মিডিল নাম্বার কত হবে, মানে 48টা নাম্বার, ঠিক আছে, তার মিডিল নাম্বারটা কত হবে 48/2 করো, 48/2 মানে হচ্ছে গিয়ে 24, ঠিক আছে, মানে 24তম যেটা জোড় সংখ্যা সেটাই হচ্ছে গিয়ে না প্রথম 48টি জোড় সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, যেহেতু তোমার জোড় সংখ্যা বলেছে 48টা যেটা তাদের মিডিল নাম্বার কত হবে, 48 মানে কি এদিকে ধরো 24টা থাকছে আর এইদিকে 24টা, তাদের যে মিডিল নাম্বার, ঠিক আছে, এইটা হবে গিয়ে তোমার এভারেজ। হ্যাঁ, তাহলে দেখো 24তম নাম্বার কি হচ্ছে 48, তারপরে থাকবে মানে 24তম নাম্বারটা হচ্ছে গিয়ে মানে এই যে জোড় সংখ্যা 2, 4, 6 এরকম করে লিখলে তোমার 24তম নাম্বারটা আসবে 48, তারপরে 25, 26তম নাম্বার হবে গিয়ে তোমার 50, ঠিক আছে। এই দুটোর মাঝখানেরটাই হবে গিয়ে তোমার এভারেজ যদি জোড় সংখ্যক নাম্বার হয়। তাহলে এই দুটো 48 আর 50-এর মাঝখানে কি 49, তাহলে এখানে অ্যান্সার হবে 49, মানে অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে। আদারওয়াইজ তা তোমাকে কি করতে হবে না, তোমাকে এরকম করে এইভাবে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে কিভাবে করবে দেখি বলিয়ে দিচ্ছি। দেখো নাম্বারগুলো প্রথমটা কি 2, 4, 6 এরকম করে লাস্ট নাম্বার কত 96, ঠিক আছে, জোড় সংখ্যা 48টা হয়ে গেল। তাহলে আমাদের এমনি যোগ করে তুমি 48 দিয়ে ভাগ করবে, এদের সমষ্টি কি, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা নয়, পরপর নাম্বার আছে কতগুলো, আমাদের এমনি ধরো একটা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রকৃতির যোগফলের ফর্মুলা কি n/2 ইন্টু a প্লাস l, ফার্স্ট পথ প্লাস লাস্ট পথ, ঠিক আছে। তাহলে n মানে আমাদের এখানে 48 বাই হচ্ছে কি 2 ইন্টু এ হচ্ছে ফার্স্ট পথ কত 2, লাস্ট পথ হচ্ছে গিয়ে তোমার 96, 96 আর 2 কত 98, ঠিক আছে। এটা গেল আমাদের যোগফল। এবার যেহেতু বলেছে গড়, তাহলে একে 48 দিয়ে ভাগ করতে হবে, তাই না। তাহলে এবার ভাগ করো, 48 কেটে গেল আর 2 কাটো, দেখো 2 4 8, 2 9 18, 49 হলো না অ্যান্সার, ঠিক আছে। তোমরা এইভাবেও বের করতে পারো যোগফল করে 48 দিয়ে ভাগ করে। আদারওয়াইজ আমি যে কনসেপ্টটা বললাম, ঠিক আছে, হ্যাঁ, যেহেতু 48টা সংখ্যা তাহলে এদিকে 24টা থাকবে ওদিকে 24টা থাকবে, এই 24 আর 24-এর মাঝখানে যে নাম্বারটা সেটাই হবে তোমার এভারেজ। সবসময় মিডিল নাম্বারটা এভারেজ হয় যদি কনজিকিউটিভ নাম্বারের কথা বলা থাকে, ঠিক আছে। কনজিকিউটিভ জোড় সংখ্যা, কনজিকিউটিভ এমনি ন্যাচারাল নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বার, তার মিডিল নাম্বারটা এভারেজ হবে, মনে রাখো। তাহলে এদিকে 24 এদিকে 24, 24তম এদিকে 48, আর ওইদিকে 24-এর প্রথমটা কত 50, তাদের মিডিল 48 আর 49-এর মিডিল হচ্ছে 49, ঠিক আছে, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10, বলেছে এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম, যার রেসপেক্টে তাকে x ধরে মানে তাকে 100 ধরে নাও। তাহলে এখানে বি ইকুয়াল টু আমরা ধরে নিলাম 100, তাহলে এ কত হবে দেখো 20% কম বলেছে, তাহলে এর হচ্ছে গিয়ে 80 হবে। এবার বলেছে বি এর বেতন এর বেতনের চেয়ে যার রেসপেক্টে সেটা হচ্ছে কি নিচে হবে, এর চেয়ে বলেছে, তাহলে নিচে হচ্ছে 80, কত বেশি না হচ্ছে গিয়ে দেখো 80টা বি এর হচ্ছে 100, তাহলে 80 থেকে কত বেশি 20 বেশি, তাহলে 20/80 ইন্টু 100, এটাই হবে তোমার অ্যান্সার। 20 4 80, 4 25 সঙ্গে 100, তাহলে ইকুয়াল টু 25% বেশি, 25% মানে অপশান এ অ্যান্সার, ওকে। বলছে ঘড়িতে 6:40 AM এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে থাকে। সে যে কোনো সময় দুটো ঘন্টা মানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, সেটার ফর্মুলা কি না রিকোয়ার্ড অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 60 × H মাইনাস 11 × M, ঠিক আছে, বাই হচ্ছে গিয়ে 2, এত ডিগ্রি, মনে রাখবে এইটা ফর্মুলা, ওকে। তাহলে ঘন্টার ঘরে কত 6, তাহলে হচ্ছে কি 60 × 6 মাইনাস 11 × মিনিটের ঘরে দেখো 40 মিনিট, ব্যাস এইটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে 36 থেকে তুমি একটা শূন্য প্রথমে 10 কমন নিয়ে নাও, ঠিক আছে, 36 থেকে 11 4 44, মানে হচ্ছে এটা কিন্তু ডিফারেন্স, মনে রাখবে, হ্যাঁ, এটা হচ্ছে কি ডিফারেন্স। তাহলে হচ্ছে গিয়ে তোমার 636 360
আর হচ্ছে 11×4 44 মানে 440, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 360 থেকে 440 মানে ওইদিকে 40 80, মানে 80 বাই হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 40 ডিগ্রি হবে অ্যান্সার, 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ডিফারেন্সের সাইন, মনে রাখবে, মানে বড়টা থেকে ছোটটা বাদ, নেগেটিভ সাইন আসবে না, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে 40 ডিগ্রি মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12, সিঁড়ি ভাঙা অঙ্ক, ঠিক আছে। অনেকে তোমরা অনেক কিছু শর্টকাট ট্রিক দেখবে, এত তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তার থেকে আমি বলবো যে জাস্ট ইজি ওয়েতে তুমি স্টেপ বাই স্টেপ করে যাও, দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, সেইভাবে করতে গেলে অনেকটা ভুলও হওয়ার চান্স থাকতে পারে। হ্যাঁ, যদি যারা করতে পারো শর্ট ট্রিক অনুযায়ী ভালো, ঠিক আছে, কিন্তু আমি বলবো এমনি বেসিক ওয়েতে তোমরা স্টেপ বাই স্টেপ করে যাও, দেখবে কোনো ব্যাপার নেই। ওকে, তাহলে প্রথমে দেখো আমরা 3 + 1 = 4 মানে 4 × 3 = 12, 1 = 13, 4 হবে এটা, তাহলে এইটা হয়ে যাবে তোমার 13, 4 হয়ে গেল, ঠিক আছে। পরের স্টেপে এইটা উল্টে যাবে, ঠিক আছে, এই 13, 4টা উল্টে 4 × 13 হয়ে যাবে, মানে 4টা উপরে গেল, এবার এইটা চলে গেল, তাহলে 1 + আবার 4 × 13, এবার যোগ করো 13 + 4 কত হবে 17, তাহলে এইখানে 17 হবে, আর এই 13টা উপরে উঠে চলে যাবে, ব্যাস, ঠিক আছে। তাহলে আমার পড়ে থাকবে কি না, এই সব হয়ে গেল এতটুকু, তাহলে আমার পড়ে থাকলো এক্স এর ভ্যালু বেরোচ্ছে, তাহলে এক্স = কত দাঁড়াবে, তাহলে 2 - 13/17, ঠিক আছে, 2 - 13/17 = তাহলে 17 × 2 = 34 মাইনাস হচ্ছে গিয়ে 13 মানে হচ্ছে গিয়ে 2 আচ্ছা 3 × 4 = 34, 17 × 2 = 34 থেকে তুমি 13 বাদ দিয়ে দাও, তাহলে এইখানে হচ্ছে কি তোমার 1 আর 21 বাই হচ্ছে কি 17 হবে তোমার অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, বলেছে 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সুদ আসল মোট সরল সুদ কত টাকা পাওয়া যাবে। দেখো তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি ফর্মুলা অ্যাপ্লাই না করে কিভাবে করবে সেটা বলছি। দেখো সবসময় যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে কি 100%, তাহলে এখানে 100% এর ভ্যালু কত বলেছে, 100% এর ভ্যালু বলেছে প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে 8,930 টাকা। ওকে, এবারে দেখো 5 বছরে 8% হারে যেহেতু সরল সুদ, তাহলে 8 × 5 = 40% সে সুদ পাবে, তাহলে সেই 40% এর ভ্যালু কত, সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে 100 থেকে 40 কি করে আসছি, মানে একটা শূন্য কমাচ্ছি, হ্যাঁ, আর 4 গুণ করছি, মানে 0.4 গুণ করে দাও, 100 সঙ্গে 0.4 যদি গুণ করো তাহলে কত হবে 40 হচ্ছে, ঠিক আছে। তাহলে একেও তুমি 0.4 দিয়ে গুণ করে দাও, এত ইন্টু 0.4 মানে 0.4 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তাহলে এই প্রথমে এই শূন্যটা উঠে চলে যাবে যেহেতু পয়েন্টের জন্য, 4 দিয়ে গুণ করো, 4 × 3 = 12, 2 ইউনিট ডিজিট 2 হবে যেহেতু দুটো আছে, আর হচ্ছে গিয়ে তোমার তাহলে গুণ করে ফেলো, 4 × 9 = 36, আর হচ্ছে গিয়ে 37 × 7 মানে শেষে 72 হবে, মানে হচ্ছে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 14, বলেছি কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% গণিতে, 20% ইংরেজিতে পাস করে, যদি 10% উভয় বিষয়ে পাস করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে। তাহলে হচ্ছে কি অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস করে, তার পার্সেন্টেজ কত, 25 + 20 মাইনাস এই যে উভয়টা, ঠিক আছে, এটা হয়ে গেল আমার অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস, ঠিক আছে। তাহলে 100 থেকে এটা বাদ দিলেই উভয় বিষয়ে ফেল পেয়ে যাবো। ওকে, তাহলে হচ্ছে কি তোমার এটা কত হলো, তোমার এখানে হচ্ছে কি তাহলে 35%, এটা হচ্ছে কি অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস, তাহলে উভয় বিষয়ে ফেল কত না 100 - 35% = হচ্ছে গিয়ে তোমার 65%, 65% হবে অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলে 2 বছরের জন্য যদি 3% বেশি সুদে রাখা হতো তাহলে 72 টাকা অতিরিক্ত পাওয়া যায়, ওই অর্থের পরিমাণ কত। দেখো এখানে আমরা সেম ভাবে করব, ঠিক আছে। আমার এখানে দেখো 2 বছরে 3% বেশি যদি সুদ দিত মানে কত পার্সেন্ট এক্সট্রা পেত, 3 × 2 = 6% এক্সট্রা পেত, সেই 6%-এরই ভ্যালু বলেছে কত, 72 টাকা বলেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ওই অর্থের পরিমাণ মানে হচ্ছে কি প্রিন্সিপালটা মানে 100% = কত, ব্যাস 6 × কত করলে 72, 6 × 12, তাহলে 100 × 12 করে দাও, মানে হচ্ছে কি 1200 টাকা হবে অ্যান্সার, 1200 টাকা, অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো, বলছে একটি ক্যালকুলেটরে 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়,
এটি এত টাকায় বিক্রি করলে কত লাভ হবে, মানে কি জাস্ট 5% লাভ, মানে কি টোটাল সিপি সবসময় মনে রাখবে সিপি ইকুয়াল টু হচ্ছে 100%। ওকে, তাহলে এই 5% লাভ করেছে মানে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য হচ্ছে 105%। ঠিক আছে, তাহলে সেই 630 টাকা যেটা ছিল সেই 630 টাকা মানেই হচ্ছে গিয়ে তোমার 105%। এবার টোটাল হচ্ছে 672 টাকা যদি বিক্রি করে কত পার্সেন্ট সেটা বের করে নি, তাহলে 672 ইকুয়াল টু কত পার্সেন্ট বের করে নি। তাহলে 105 ইন্টু 672 বাই হচ্ছে গিয়ে 630। ওকে, তাহলে এখানে যদি আমরা কত 6 দিয়ে কাটাকাটি করি, 105 ইন্টু 6 করলে 630। ঠিক আছে, তাহলে এই 6 দিয়ে কাটো, 6 একে 6, 6 একে 6, 6 2 12, 112। ঠিক আছে, 112% পেলাম। ঠিক আছে, আমাদের সিপি যদি 100% হয় তার থেকে এটা হচ্ছে কি বেশি কত 12%, তাহলে হচ্ছে 12% লাভ। ওকে, 12% লাভ মানে অপশন এ অ্যান্সার। মানে 630 টাকা মানে হচ্ছে 105% মানে 5% লাভ। তাহলে 672 ইকুয়াল টু আমরা পেলাম কি 112% মানে 12% লাভ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে দেখো, অর্ধেক ভর্তি অবস্থায় কোনো বালতির ওজন হচ্ছে 70 কিলোগ্রাম, সিকি অংশ খালি অবস্থায় জল ভরা বালতির ওজন হচ্ছে 80 কিলোগ্রাম। 2/5 ভর্তি অবস্থায় বালতিটির অবস্থায় পাত্রটির ওজন কত হবে, সেই বালতিটির ওজন কত হবে। ওকে, আচ্ছা, অর্ধেক ভর্তি অবস্থায় মানে হচ্ছে হাফ অংশ প্লাস হচ্ছে গিয়ে খালি বালতির ওজন। ঠিক আছে, বালতি আমি বি শুধু ধরে নিলাম, খালি বালতির ওজন ইকুয়াল টু হচ্ছে গিয়ে 70। ওকে, এবার হচ্ছে খালি অবস্থায় জল ভরা বালতিটির ওজন, সরি সিকি অংশ খালি মানে 1/4 প্লাস হচ্ছে বালতি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত না 80 কিলোগ্রাম। একটু গন্ডগোল হলো না, অর্ধেকে 70 কেজি আবার সিকি অংশ, সরি সিকি অংশ খালি কিন্তু, হ্যাঁ সরি ভাষাটা ঠিক করে পড়তে হবে, মানে 3/4 সিকি অংশ মানে খালি মানে 3/4 মানে 1/4 খালি, ভর্তি কত 3/4, তাহলে এইটা। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা ডিফারেন্সটা পেয়ে যাব। দেখো এখান থেকে যদি এই 3/4 থেকে 1/2 বাদ দিই তাহলে পড়ে থাকছে কত 1/4। তাহলে অ্যাকচুয়ালি 1/4 অংশ দেখো বালতি তো কেটে যাবে, এটা যদি মাইনাস করি আর কি, হ্যাঁ তাহলে হচ্ছে কি 1/4 অংশ বালতির ওজন জাস্ট কত হবে না 1/4 অংশ জলের ওজন পেয়ে যাব। বালতি কেটে গেল, তাহলে 1/4 অংশ জল, তার ওজন কত না হচ্ছে কি 10 কেজি। ঠিক আছে, তাহলে তোমার চেয়েছে কি না, আচ্ছা আমরা খালি বালতির ওজন আগে বের করে নিই, তাহলে হচ্ছে কি 1 অংশ জলের ওজন কত পেয়ে যাবো না অর্ধেক দরকার না, তাহলে বা 3/4 বের করে নাও, হ্যাঁ কারণ সুবিধা হবে। তাহলে 3/4 অংশ জলের ওজন কত হবে না এর সঙ্গে জাস্ট 3 গুণ করে দাও মানে 30 কেজি। তাহলে এইখানে এই যে 80র মধ্যে কি 3/4 অংশ জল আর বালতি আছে, তাহলে এই 80 থেকে আমরা যদি 30 বাদ দিয়ে দিই পড়ে থাকে 50, এই 50টা হচ্ছে গিয়ে বালতির ওজন, তাহলে 50 ইকুয়াল টু হচ্ছে বালতির ওজন পেয়ে গেলাম 50 কেজি। ওকে, 50 কেজি বালতির ওজন হয়ে গেল। এবার চেয়েছি কি 2/5 জল ভর্তি অবস্থায় পাত্রটির ওজন কত। আচ্ছা 1/4 অংশের এত ভ্যালু, তাহলে 2/5 অংশের ভ্যালু কত বের করে নিই। ঠিক আছে, তাহলে 10, আচ্ছা টোটাল 1 অংশের ভ্যালু কত হবে না 10 × 4, এত × 4, এর 2/5 অংশ করে নাও 2/5, এইটা প্লাস হচ্ছে খালি বালতির ওজন হচ্ছে 50 কিলোগ্রাম। ব্যাস এটা সলভ করে যা হবে অ্যান্সার। ঠিক আছে, 5 2 10, তাহলে হচ্ছে কি 4 4 16 মানে হচ্ছে 50 60 66, তাহলে 66 কিলোগ্রাম হবে অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। দেখো অর্ধেক জলপূর্ণ প্লাস বালতি ইকুয়াল টু 70 কেজি, 3/4 অংশ জলপূর্ণ প্লাস বালতি ইকুয়াল টু 80 কেজি, বিয়োগ করে দিলাম তাহলে পড়ে থাকলো 1/4 অংশ জলের ওজন 10 কেজি। ঠিক আছে, তাহলে সেখান থেকে 3/4 অংশ জলের ওজন 30 কেজি, তাহলে এই 80 থেকে 30 বাদ দিয়ে দিলাম তাহলে 50 কেজি হয়ে গেল বালতির ওজন, খালি বালতির ওজন। ওকে, এবার হচ্ছে টোটাল 1 অংশ জলের ওজন, মোট বালতিতে যত জল থাকবে ধরবে তার ওজন হচ্ছে কি কত 10 × 40 কেজি। এবার তার সঙ্গে 2/5 অংশ বলেছে, 2/5 অংশ ভর্তি অবস্থায় বলেছিল, তাহলে 2/5 অংশ জলের ওজন কত আমরা পেয়ে গেলাম, প্লাস হচ্ছে খালি বালতির ওজন 50 কেজি করে 66 কেজি, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। দেখো কি বলেছে, 2 + 4 + 6 + up to 50 এই শ্রেণীটির যোগফল কত। জাস্ট কিচ্ছু নেই, হ্যাঁ সমান্তর প্রগতি মনে রাখবে, সমান্তর প্রগতির যোগফলের ফর্মুলা। হ্যাঁ আমি দুটো প্রসেসে বলছি, একটা হচ্ছে কি তুমি সমান্তর প্রগতি ধরে করতে পারো,
n/2 ইন্টু এ প্লাস এল, ফার্স্ট পদ প্লাস লাস্ট পদ, যেহেতু ফার্স্ট পদ আর লাস্ট পদ দেওয়া আছে, তাহলে এখানে দেখো টোটাল হচ্ছে 2 4 6 এরকম করে 50 পর্যন্ত, মানে জোড় সংখ্যা কতগুলো আছে, 25টা আছে। তাহলে 25/2 ইন্টু এ প্লাস এল মানে 2 প্লাস 50 মানে হচ্ছে কি তোমার 52। ওকে, তাহলে সিম্পলিফাই করো, 2 এ 2, 2 এ 4, 2 6 12, তাহলে 25 ইন্টু 26, ঠিক আছে, মানে 25 6 150 0, 25 2 50 আর হচ্ছে গিয়ে 15 কত হচ্ছে 65, মানে 65, 650 হবে আমাদের অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার। আর একটা মনে রাখতে পারো যে এদের যোগফল, মানে এটা দেখো প্রথম n সংখ্যক জোড় সংখ্যা, ঠিক আছে, মানে 1 থেকে 50 অবধি, মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। ফর্মুলা হচ্ছে গিয়ে জাস্ট n ইন্টু n প্লাস 1, ঠিক আছে। এখানে n এর ভ্যালু কত না, টোটাল কতগুলো আছে জোড় সংখ্যা, এখানে 2 থেকে 50 পর্যন্ত, মানে কতগুলো সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা 25টা, তাহলে 25 ইন্টু 25 প্লাস 1 26, ব্যাস এইভাবেও করতে পারো। ধরো তোমার বললে 1 থেকে 100 অবধি, হ্যাঁ 1 থেকে 100 অবধি জোড় সংখ্যাগুলোর যোগফল কত হবে, তাহলে 50টা জোড় সংখ্যা থাকবে, তাহলে 50 ইন্টু 50 প্লাস 1 51 করবে, যা হবে সেটাই অ্যান্সার। 1 থেকে 100 অবধি জোড় সংখ্যা, মানে এইখানে 2 + 4 + 6 আপ টু যদি 100 হতো তাহলে এইটা হতো অ্যান্সার। ওকে, তাহলে ফর্মুলাটা এইটা মনে রাখতে পারো। আদারওয়াইজ এই প্রসেসে, হ্যাঁ, যদি ফার্স্ট পদ লাস্ট পদ দেওয়া থাকে কোনো সমান্তর প্রকৃতিতে n সংখ্যক নাম্বার যদি জানো তাহলে এইভাবে করতে পারো, দুটো প্রসেস আছে। ওকে, এরপরে আছে কোশ্চেন নম্বর 19, বলে যে এক ব্যক্তি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিলেন, 6 বছর পর সুদ আসলের 3/4 অংশ হলো, তাহলে বাৎসরিক সুদের হার কত? জাস্ট ধরে নাও তোমার আসল হচ্ছে 1 অংশ সাপোজ ছিল, তাহলে সুদ হচ্ছে 3/4 অংশ, তাহলে আমাদের ফর্মুলা কি, I = PRT বাই হচ্ছে কি 100। ওকে, তাহলে হচ্ছে কি I = তোমার 3/4 এত ইন্টু 1 অংশ, এইটা হচ্ছে গিয়ে তোমার সুদ, প্রিন্সিপালটা ধরো 1 অংশ ইন্টু হচ্ছে গিয়ে আর আমরা জানি না, আর বের করব, ইন্টু টাইম হচ্ছে গিয়ে 6 বছর বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, 3 2 এ 6, তারপরে হচ্ছে গিয়ে 4 25 সঙ্গে 100, তাহলে অ্যাকচুয়ালি আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 25 বাই হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে গিয়ে 12.5%, ঠিক আছে, 12.5%, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 20, বলেছে 1760 মিটার লম্বা একটি সোজা রাস্তার উভয় পার্শ্বে 20 মিটার অন্তর সর্বাপেক্ষা কতগুলি গাছ লাগানো যাবে। আচ্ছা, উভয় পার্শ্বে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এক পাশে কতগুলো হচ্ছে দেখি, দেখো তোমার এইরকম করে প্রথমে এইরকম করে দেখো 20 মিটার অন্তর, তাহলে হচ্ছে গিয়ে তোমার এক পাশে টোটাল গাছ সংখ্যা কত হবে, 1760 বাই হচ্ছে 20 প্লাস 1 হবে, ঠিক আছে। কারণ কি দেখো, ধরো 20 মিটার অন্তর, ঠিক আছে, দুটো 20 যদি হয় তাহলে এই দেখো এইটুকু একটা গ্যাপ, এইটুকু একটা গ্যাপ, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো এইটা একটা, মানে এই একটা হচ্ছে আর সামনে একটা যে ছিল সেটাকে কাউন্ট করতে হবে, তাহলে এইটা হয়ে গেল তোমার এক পাশের সংখ্যা, তাহলে এত ইন্টু 2 করে দেবে, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 0 0 আর হচ্ছে 2 এ কাটো, 2 8 16, 2 8 16 88 প্লাস 1, মানে 89 ইন্টু 2 হবে গিয়ে তোমাদের অ্যান্সার। 89 ইন্টু 2, 9 2 18 8, ইউনিট ডিজিট 8, আচ্ছা দুটোতেই আছে, 8 2 16 17, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21, বলেছে ওজন মাপার যন্ত্রের ত্রুটি কারণে অহনার ওজন 72 কেজি দেখায়, তার প্রকৃত ওজন হচ্ছে 80 কেজি, তাহলে ভুলের শতকরা হার কত? দেখো তার 72 কেজি দেখিয়েছে, অ্যাকচুয়াল ওয়েট তার হচ্ছে 80, তাহলে ভুল কতটা দেখিয়েছে হচ্ছে কি 8 কেজি, ঠিক আছে, তাহলে 8 আউট অফ প্রকৃত ওজন বাই হচ্ছে কি 80 ইন্টু 100, এটাই হচ্ছে কি তোমার ভুলের শতকরা হার, তাহলে হচ্ছে কি 8 10 এ 80, মানে হচ্ছে কি 10%, মানে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যখন সংখ্যাটিকে দ্বিগুণ করা হলো সংখ্যাটি এত এত দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, মানে জাস্ট এদের আগে এলসিএম বের করো, ঠিক আছে, এলসিএম বের করে 2 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। এদের এলসিএম বের করো, তাহলে 12 18 21 আর হচ্ছে গিয়ে 30, ঠিক আছে,
এদের যদি এলসিএম বের করি আমি সব থেকে ছোট কোনটা দেবো 6 দিয়ে, 6 2 এ 12, 6 3 এ 18, 6 5 এ 30, 21, হ্যাঁ। এবারে হচ্ছে কি আর কততে যাবে দেখো 3 এ যাবে, 2 3 1 এ 3, 3 7 এ 21, সেদিকে 5 থাকছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার আর যাবে না। তাহলে হচ্ছে গিয়ে এলসিএম কত 6 3 এ 18, ঠিক আছে। হ্যাঁ, একটা দিয়ে বাদ দিয়ে দাও, যেহেতু 2 দিয়ে আমাদের যেটা অ্যান্সার হবে কত হবে 6 × 3 × 2 × 7 × 5 বাই হচ্ছে গিয়ে 2, কারণ হচ্ছে দ্বিগুণ করলে হচ্ছে গিয়ে যে সংখ্যাটা হবে সেটা এত দ্বারা বিভাজ্য হবে, মানে যে এলসিএম তাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে 2 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে দেখো 6 5 এ 30 আর হচ্ছে গিয়ে 7 3 এ 21, মানে হচ্ছে 21 × 30 মানে হচ্ছে 630, মানে 630 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলেছি 1 থেকে 100 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির গুণফলে মোট কতগুলি শূন্য আসবে। এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে কি করবে না, জাস্ট 100 বাই হচ্ছে কি যত পর্যন্ত সংখ্যা বলবে তাকে 5 দিয়ে ভাগ করো। কত হলো 5 20 100, মানে যতক্ষণ না ছোট হচ্ছে 5 দিয়ে ভাগ করা যাবে ততক্ষণ করতে থাকবে। আর কোনটা নেবে, শুধু ভাগফলটা নেবে। ওকে, তাহলে 20 হলো, 20কে আবার 5 দিয়ে ভাগ করি, 5 4 এ 20, এরপরে আর তো 4কে আর 5 দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু হচ্ছে 20 + 4 = 24টা হচ্ছে গিয়ে শূন্য থাকবে। ওকে, 24টা শূন্য, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে সি কোশ্চেন নাম্বার 24। বলেছি একটি ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে 12 15 20 এবং 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে, সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তাহলে এদের সঙ্গে এলসিএম বের করবো, এলসিএম বের করে তার সঙ্গে 8 যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে 12 15 আর হচ্ছে গিয়ে 20 আর হচ্ছে 54। ওকে, এদের এলসিএম বের করব, এলসিএম বের করো। ঠিক আছে, কততে যাবে দেখো 4-এ, হ্যাঁ 4-এ যাবে, নাহলে 2-এ দিয়ে দাও ছোট করে, 2-এ 2 6 12 15 থাকছে, 2 10 20 আর হচ্ছে গিয়ে 27 2 54। এরপরে তোমার 3-এ দাও, 3-এ 3 2 6 3 5 15 3 9 27। এরপরে তুমি কততে দেবে 2-এ দাও, আবার 2 1 2 2 5 10, সেখানে 5 থাকছে 9 থাকছে। এরপরে হচ্ছে গিয়ে 5-এ দিয়ে দাও। ঠিক আছে, 1 1 1 শুধু 9, ব্যাস। তাহলে কত হচ্ছে দেখো 2 3 6 2 12 12 2 3 6 6 2 12 12 5 60 60 × 9 9 6 54, মানে 540 প্লাস হচ্ছে কি 8, মানে হচ্ছে কি 548 হবে অ্যান্সার। ওকে, 548 হবে অ্যান্সার, মানে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। দেখো কি বলেছে, বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করে যেটি 15 25 40 এবং 75 দ্বারা ডিভিজিবল। জাস্ট আমরা প্রথমে এলসিএম বের করি, 15 15 25 40 আর হচ্ছে গিয়ে 75, এদের এলসিএম বের করো। ঠিক আছে, আচ্ছা প্রথমে 5-এ দিই, 5 3 15 5 5 25 5 8 40 5 1 5 5 15 5 75। এরপরে আমরা কততে দেবো, আবার 3-এ দিই, 3 1 3 3 5 15, এখানে 5 8, আবার একবার 5-এ দাও। ঠিক আছে, 5-এ দাও, 5 1 5 8। ঠিক আছে, তাহলে 5 5 25 3 75 75 × 8, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে 8 5 40 40 40 আর হচ্ছে গিয়ে 15 15 4 60, মানে হচ্ছে গিয়ে 600। ঠিক আছে, এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত না, হচ্ছে গিয়ে 4টে 9, তাকে আমরা কি 600 দিয়ে ভাগ করি। 600 1-এ হচ্ছে গিয়ে 600 399, আবার একটা 9 নামলো, তাহলে হচ্ছে কি 6 6 36 6 7 42, বেশি হয়ে যাবে, তাহলে 6 6 36, মানে 3600। তাহলে এখানে 9 9 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 3। ঠিক আছে, মানে 399 বাদ দিয়ে দাও এটা থেকে, মানে 9999, এখান থেকে 399 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, মানে 0 0 আর এখানে হচ্ছে গিয়ে 6, তাহলে 9600, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 26। বলেছে পরস্পর দুটি সংখ্যার গুণফল এত, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা পরস্পর না, সম্ভবত পরপর হবে কথাটা। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা ফ্যাক্টর করি, 91980। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে ধরো 2-এ কাটাই, 2 9 18 2 9 18 0
এবার হচ্ছে গিয়ে তোমার 9 কাটো, 9 11 0, তারপরে হচ্ছে গিয়ে যদি 11তে কাটি 11 10-এ, তাহলে এখান থেকে পরপর দুটো নাম্বার পাচ্ছ কি 11 2 22 আর হচ্ছে 9 10 90, না 11 9 99, বা এটাকে আরও কাটাকাটি করে 2 5 10। ওকে, তাহলে পরস্পর দুটি না, সম্ভবত এটা পর পর হবে। হ্যাঁ, আচ্ছা, পরপর দুটো নাম্বারের দেখো এখানে অপশানগুলো খেয়াল করো। 9 5 45, দেখো 9 আর 5 করলে 45 হচ্ছে, আর বাকি দেখো 11 4 44 হচ্ছে। তাহলে পরপর দুটি সংখ্যা হলে হচ্ছে গিয়ে তোমার 44 ইন্টু 45, 44 ইন্টু 45 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 980। তাহলে পরপর দুটি সংখ্যা বলেছিল গুণফল এত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে 44 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 27। বলেছে এক ব্যক্তি বার্ষিক এত % সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর বাইক ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে তিনি ব্যাংকে এত টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? ঠিক আছে, যেহেতু সরল সুদ বলেছে, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এই 12.5%-এর ভ্যালু এইটা। ঠিক আছে, মানে 12.5%, সেটা হচ্ছে সুদ। 4 বছরের বলেছিল, 4 বছর পর, তাহলে ইন্টু 4 এত %। ঠিক আছে, 12.5% ইন্টু 4, এইটার ভ্যালু এত %-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 1250 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছিলেন, মানে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা তাহলে একবারে করো, 1250 ইন্টু হচ্ছে গিয়ে 100 বাই হচ্ছে গিয়ে 12.5 ইন্টু হচ্ছে গিয়ে 4, ব্যাস এই পয়েন্টটা তুলে দাও। ঠিক আছে, তাহলে উপরে আর একটা শূন্য চলে এলো। হ্যাঁ, এই 125, এটা হচ্ছে গিয়ে 10 হয়ে গেল। ঠিক আছে, আর 4 25 সঙ্গে 100, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 25 250, তাহলে হচ্ছে গিয়ে 2500 এত টাকা ধার করেছিল, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলেছে একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সময় লাগবে? দেখো 10টা বাজতে মানে হচ্ছে কি ইন্টারভ্যাল কত, 10 মাইনাস 1 মানে হচ্ছে কি 9 ঘর। এই 9 ঘর ইন্টারভ্যাল যেতে টাইম লাগে কত, 10 সেকেন্ড। ওকে, এবার 12টা বাজবে মানে হচ্ছে কি 12 মাইনাস 1 মানে হচ্ছে কি 11 ঘর যেতে কত সময় লাগবে, সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে হচ্ছে কি 10 ইন্টু 11 বাই হচ্ছে কি 9। ঠিক আছে, মানে 110 বাই 9, 110 বাই হচ্ছে গিয়ে 9, তাহলে 9 1 9 আর হচ্ছে গিয়ে 9 2 18, 9 1 9 10 11 2 9 2 18, মানে 12 পূর্ণ 2 9 সেকেন্ড হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। বলেছে 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা হয়? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পরিসীমাটা বের করে নিই। ঠিক আছে, পরিসীমা কত হবে না 4 × 45 এত মিটার। এবার দুবার পরিক্রমা, তাহলে 2 × 2 হয়ে যাবে। এইটা হচ্ছে কি স্পিড কত তার, 9 কিলোমিটার/আওয়ার, কিন্তু একে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে এত ইন্টু 5/18 হয়ে যাবে, 18টা উপরে চলে গেল, ব্যাস এবারে কাটাকাটি করো। ঠিক আছে, এই যে 9 5 45 মানে এইটা কেটে গেল। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 4 2 8 বা 18 2 36, 36 ইন্টু 4 মানে 144 সেকেন্ড হবে টাইম। ওকে, 144 সেকেন্ড মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? যখনই 200 মিটার সেতু অতিক্রম করবে মানে কি টোটাল তাকে 150 প্লাস হচ্ছে গিয়ে 200 মানে হচ্ছে গিয়ে টোটাল 350 এতটা অতিক্রম করতে হবে, এত মিটার। তার স্পিড কত না হচ্ছে গিয়ে 70 কিলোমিটার/আওয়ারে আছে, তাহলে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নাও, ইন্টু 5 উপরে হচ্ছে গিয়ে 18 চলে গেল। ওকে, তাহলে এবার কাটাকাটি করা, 0 0 7 5 35, এই 5 5 কেটে গেল, তাহলে 18 সেকেন্ড সময় লাগবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট WBPKP WBPSC-র ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 12 শুরু করব।
এখানে আমি যে কোশ্চেনগুলো ডিসকাস করেছি এগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে এরকম টাইপেরই কোশ্চেন আসে, সেই জন্য বলবো তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই এই সিরিজটা ফলো করো। আজকের যে ক্লাসের কোশ্চেনগুলো আছে তোমরা মন দিয়ে আগে সলিউশনগুলো দেখো, ঠিক আছে? পারলে তোমরা দেখো প্রথমে যখন কোশ্চেন শো করছি তোমরা পারলে আগে নিজেরা সলভ করে নাও, ঠিক আছে? দেখো এগুলো হচ্ছে প্র্যাকটিস সিরিজ, হ্যাঁ, তোমার নলেজ কতটা আছে সেইটা দেখার জন্য, ঠিক আছে? সেই জন্য বলবো তোমরা পারলে আগে নিজেরা সলভ করে নাও, তারপর আমার সলিউশনটা দেখো, ঠিক আছে? তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে। ওকে, আর চ্যানেলে তার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই একটা লাইক করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে,